বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখা। কারণ বাংলাদেশের মোট রপ্তানির 60% আসে ইউরোপ থেকে। 2022-23 অর্থবছরে শুধু আরএমডি থেকেই প্রায় $23 বিলিয়ন আয় করেছে বাংলাদেশ। বাংলাদেশ ইউরোপের বাজারে দ্বিতীয় শীর্ষ আরএমডি রপ্তানিকারক। এলডিসি হিসেবে 2001 সাল থেকে এভরিথিং বাট আর্মস কাঠামোর অধীনে ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে বাংলাদেশ। 2026 সালে এলডিসি থেকে উত্তরণ হলেও 2029 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এরপরে 9% বেশি শুল্ক দিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে পণ্য রপ্তানি করতে হবে। এছাড়া আরএমজি সেক্টরে বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনামের সাথে ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ থাকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে যেতে পারে ভিয়েতনাম। তাই বাংলাদেশকে অবশ্যই জিএসপি প্লাস সুবিধা নিতে হবে। আমরা আগেই জেনেছি এলডিসি মুক্ত হলে কোনো দেশ জিএসপি সুবিধা পায় না, কিন্তু 2015 সালে ইউরোপীয় ইউনিয়ন স্পেশাল ইনসেনটিভ অ্যারেঞ্জমেন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নামে একটি কর্মসূচি চালু করে। এলডিসি ভুক্ত নয় এমন দেশগুলোকে বিশেষভাবে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা দেয়াই এর লক্ষ্য। এটাই জিএসপি প্লাস হিসেবে পরিচিত। জিএসপি প্লাসের মাধ্যমে ট্যারিফ লাইনের প্রায় 66% পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায়। বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তান জিএসপি প্লাস সুবিধা ভোগ করছে। জিএসপি প্লাস সুবিধা পেতে হলে বাংলাদেশকে কি করতে হবে? 2029 সালের পর যদি বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পেতে চায় তবে মোটা দাগে 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্তটি হলো বাংলাদেশকে মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ ও সুশাসন সংক্রান্ত আন্তর্জাতিক 32টি কনভেনশন অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষত পশ্চিমারা চায় ট্রেড ইউনিয়ন, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা ট্রেড ইউনিয়ন না হওয়ার শর্তে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। আবার ভূরাজনৈতিক কারণেও পশ্চিমারা শ্রম অধিকারের নামে বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করছে। জিএসপি প্লাস পাওয়ার দ্বিতীয় শর্তটি হলো বাংলাদেশের শীর্ষ 60টি পণ্যের মোট রপ্তানি মূল্য জিএসপি এর আওতায় রপ্তানিকৃত পণ্যগুলোর মূল্যের অন্তত 75% হতে হবে। যেমন ধরুন, বাংলাদেশের প্রধান 7টি রপ্তানি পণ্যের মোট মূল্য $100 বিলিয়ন। এখন বাংলাদেশ জিএসপি সুবিধা নিয়ে এর অন্তত $75 বিলিয়ন পণ্য রপ্তানি করলে জিএসপি প্লাস সুবিধা পাবে। এখন বাংলাদেশের শীর্ষ 60টি পণ্যের রপ্তানি মূল্য জিএসপি এর আওতায় পড়া পণ্যের রপ্তানি মূল্যের 95%। সুতরাং বাংলাদেশ এ শর্তে যোগ্য। তৃতীয় শর্তটি হলো যেসব এলডিসিভুক্ত দেশকে ইউরোপীয় ইউনিয়ন জিএসপি সুবিধা দিচ্ছে, ইউরোপের বাজারে তাদের মধ্যে মার্কেট শেয়ার 7.4%-এর বেশি হলে জিএসপি প্লাস পাওয়া যাবে না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের মার্কেট শেয়ার প্রায় 26%। তাই এ শর্তটি সম্পর্কে শিথিলতা আনতে ইউরোপীয় ইউনিয়নের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে। এছাড়া আরও চ্যালেঞ্জ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুলস অফ অরিজিনের শর্ত পালন। বর্তমানে এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ সিঙ্গেল ট্রান্সফরমেশন সুবিধা পায়। এর অর্থ হলো বাইরে থেকে বস্ত্র আমদানি করতে পারে এবং পরে তা তৈরি পোশাকে পরিণত করে রপ্তানি করতে পারে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে ডাবল ট্রান্সফরমেশন শর্ত অনুসরণ করতে হবে, অর্থাৎ সুতা থেকে বস্ত্র তৈরি করতে হবে, সেই বস্ত্রে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস বানাতে হবে। সুতরাং এটি পালন করতে গেলে বাংলাদেশের বস্ত্র খাত ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির বিকাশ ঘটবে। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। ডাবল ট্রান্সফরমেশনের শর্ত পালনে আরেকটি বিকল্প আছে। আঞ্চলিক কোনো দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান থেকে বস্ত্র আমদানি করলেও শর্তটি পূরণ হয়েছে বলে ধরা হবে। আবার যেসব দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে তাদের থেকে আমদানি করলেও চলবে।